আবারও ওয়েলকাম প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিডিও আসবে, ভিডিও দেব, এই করে করে দেওয়া হয় না, সময় হয়ে ওঠে না। যাই হোক, সময় করতে পেরেছি এবং খুবই হেল্পফুল একটা ভিডিও। এখানে কাট অফ এইসব নিয়ে আগেই সবাই ছুটোছুটি না করে বোঝার চেষ্টা করবে যে আমি কি বলতে চাইছি। তার কারণ বর্তমান পরীক্ষার ট্রেন্ডগুলো দেখে আগামী দিনের পরীক্ষাগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে যে ভবিষ্যতে কোন দিকে এগোচ্ছে প্রশ্নের প্যাটার্ন। তাহলে দেখো যে আমরা ক্লার্কশিপ পরীক্ষাটা মোটামুটি আয়োজন হতে দেখলাম, বলতে পারি দুর্নীতি হয়নি। ফার্স্ট ডে ফার্স্ট শিফটের কোশ্চেন মোটামুটি বাইরে চলে এসেছিল, বাট সেটা এক্সাম টাইমে যতটা আমি জানতে পেরেছি। এক্সাম টাইমে যে কোশ্চেন আউট হয় সেই কোশ্চেনের বেনিফিট আশা করি সকলে নিতে পারেনি। খুব কম সংখ্যক হবে হয়তো, যেটা এত বড় একটা এক্সামের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না। বাকি শিফটের এক্সামগুলো খুব সুন্দরভাবে কন্ডাক্ট করানো হয়েছে, সেগুলোতে কোনো প্রবলেম হয়নি। অর্থাৎ দুর্নীতি যেহেতু হয়নি, সেহেতু এই যে পার্ট 1 এইখানে কাট অফ তোমরা মোটামুটি ভালো দেখতে পারবে। ভালো মানে কি, মানে এমন একটা লেভেলে দেখতে পারবে যেটা তোমাদেরকে চমকে দেবে না। ঠিক আছে, আর কি এবার আমরা দেখো কোশ্চেন আলোচনা করি, কীরকম প্রশ্ন এসেছে, তাহলে তোমাদেরকে বোঝাতে পারবো বিষয়টা আরও ভালো করে। কোশ্চেন ধরো আপলোড করে দিয়েছে পিএসসি, আমি কোশ্চেন পেপার দেখলাম, 4টেরই শিফটের কোশ্চেন পেপার ভালো করে দেখেছি। সেখান থেকে যা বুঝতে পারলাম সেটা হলো যে স্ট্যাটিক জিকের প্রবণতা অত্যাধিকভাবে বেড়েছে। মানে কীরকম, আগে কি হতো যে স্ট্যাটিক জিকে খুব কম আসতো, 5 থেকে 7টা আসতো হার্ডলি। এখন তোমরা দেখতে পারবে প্রায় 15টা প্লাস স্ট্যাটিক জিকে থাকছে। বুঝতে পারছো, স্ট্যাটিক জিকের মাত্রা বেড়েছে। এই জায়গাটা তোমরা একটু খেয়াল করার চেষ্টা করবে। তার কারণ কি, কারণ অনেক সময় হয় কি যে আমরা একটা প্রচলিত রীতিতে চলছি যে এই হিস্ট্রি পড়বো, জিওগ্রাফি পড়বো, পলিটি পড়বো, ইকোনমি, সায়েন্স, বাট এর বাইরেও যে টপিকগুলো আছে সেইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, বেশি কথা বলবো না, জাস্ট আমি টাচ দিয়ে বেরিয়ে যাব। নেক্সট 2 নম্বর পয়েন্ট কি দেখো, যে কারেন্ট অ্যাফেয়ার্সে স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস এগুলো তো আছেই, এগুলো তো পুলিশের পরীক্ষাতেও থাকে, বাট তার সঙ্গে কি দেখতে পেলাম আমরা, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিলেটেড যে ইস্যুগুলো সেইগুলো দেখতে পেলাম, তার ক্যাম্পেন ইত্যাদি। মানে বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্সই এসেছে যে ভারতের বাইরের ব্যাপারগুলো নিয়ে। মানে ধরো ভারতের বাইরে যে সকল বিখ্যাত বিখ্যাত দেশ আছে এবং তাদের সংগঠন আছে, ঠিক আছে, বা বড় বড় যে আন্তর্জাতিক সংগঠনগুলো, সেইগুলো রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেশি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আগে যেটা প্রশ্নে হতো, এই লেভেলটা কিন্তু WBCS থেকে চেঞ্জ হয়েছে। তোমাদেরকে মাথায় রাখতে হবে 2023 সালের WBCS যদি কেউ দিয়ে থাকো তোমরা, বা কোশ্চেন পেপার যদি দেখে থাকো, তাহলে বুঝতে পারবে যে তখন থেকে না কারেন্ট অ্যাফেয়ার্সটা ওই ভারত ওরিয়েন্টেড খুব কমে গেছে। মানে ভারতের বাইরে বিদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেশি আসছে, মানে বিদেশের ইস্যুগুলো বেশি কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। এই দিকটা তোমরা নজর দেবে। ঠিক আছে, আগামী দিনের পুলিশের পরীক্ষাগুলো আছে তো, মানছি WBPSC আর PRB এক নয়, আলাদা, বাট তবুও সতর্ক থাকা ভালো। যদি এই সেম প্যাটার্ন যদি PRBও ফলো করতে শুরু করে দেয় তাহলে কিন্তু মুশকিল আছে, ওই জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে। তাছাড়া মিসলেনিয়াসে তোমরা দেখতে পেয়েছো যে 2019 সালের যে মিসলেনিয়াসের রিক্রুটমেন্টের কোশ্চেন, তার সাথে কিন্তু আজকের কোশ্চেনের কোনো মিল নেই। ঠিক সেম ক্লার্কশিপ লেভেল দেখেছো, জিকে লেভেল দেখেছো ক্লার্কশিপের, আমি গ্যারেন্টি দিয়ে বলছি খুব খুব ভালো মানের যারা ছেলে তারা খুব ভালো হলে 25টা মতো হয়তো পারবে জিকে, খুব ভালো যদি অ্যাটেম্প্ট করে। 25-এর উপর পাওয়া মানে জিকেতে মানে সাংঘাতিক ব্যাপার। যে ধরনের প্রশ্ন হয়েছে, মানে ক্লার্কশিপ পরীক্ষার লেভেলটা মিসলেনিয়াসের থেকে হাই হয়ে গেছে কোশ্চেন লেভেল যেটা দেখলাম, মানে যা দেখে আমার প্রাথমিক ধারণা হলো। বাকি পরীক্ষার্থীরা ভালো জানবে
কারণ প্রত্যেকটা শিফটে কম বেশি ধরো 19-20 প্রশ্ন হয়েছে, হ্যাঁ, কেউ কাউকে ব্লেম করতে পারবে না এই শিফটটা হার্ড হয়ে গেল। ওই দেখো ফোর্থ শিফট তুলনামূলক হার্ড হবে, এইটা কিন্তু হবেই, এটা তোমরা সকলেই জানো। মোটামুটি যে কোনো পরীক্ষায় লাস্টের দিকে শিফটগুলো একটু হার্ড হয়ে যায়, মূলত আমাদের রাজ্যে তো তাই হয়। কিন্তু মোটামুটি যদি দেখো যে আকাশ পাতাল পার্থক্য কিন্তু নেই বাকি শিফটগুলোর, ঠিক আছে। আমার যেটা মনে হলো যে মোটামুটি লেভেল কিন্তু মেনটেনই করেছে এবারে ক্লার্কশিপের প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা, ইংরেজিতে আমরা কি দেখলাম, যে ইংরেজিতে গ্রামারের পার্টটা অত্যাধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আগে কি হতো যে ভোকাবুলারি আর গ্রামার অনেকটা 50-50 চলতো, কিন্তু এবারে দেখবে যে ভোকাবুলারির পার্ট খুব কম, এবং কম হলেও তার মধ্যে আবার ফ্রেজাল ভার্ব এই টাইপসের জিনিসগুলো বেশি এসেছে, মানে যেগুলো এক্সামে খুব রেয়ার আসে, হয়তো একটা আসে, হয়তো বা আসে না। কিন্তু দেখবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে ইডিয়ামস, হ্যাঁ, এগুলো তুলনামূলক কম। বুঝতে পারলে তো, মানে এমন ধরনের যেগুলোতে নাম্বার বেশি ওঠে সেই জায়গাগুলো থেকে প্রশ্ন কম আসছে। এবং ইংলিশ গ্রামার যে পার্টটা, সেটা ধরো খুব ভালো নলেজ না থাকলে কিন্তু না খুব সিলি মিস্টেক হয়। তোমার মনে হবে এটা হয়তো আনসার হবে, দেখবে আনসার করার পর বাড়ি এসে দেখবে ভুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে ইংলিশের প্রশ্নে গ্রামার বেশি বেশি ঢোকানো হয়েছে। তো গ্রামারটা সবাই একটু ভালো করে যত্ন করে নজর দিও, নইলে কিন্তু গ্যারেন্টি নেই, বলা যায় না, যদি আবার পিআরবি এটা ফলো করতে লাগে তাহলে মুশকিল আছে। বুঝতে পারলে তো। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাথ। ম্যাথে কি, যে মিসলেনিয়াসে যেমন হয়েছিল না, মানে সেই থিওরি টাইপসের ম্যাথ, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যে গল্পগুলো এসেছিল, সেই কোনো ছোঁয়া কিন্তু ক্লার্কশিপে নেই। বাট ক্লার্কশিপের মোটামুটি 70% ম্যাথ মোটামুটি হয়ে যাবে যদি ভালো প্র্যাকটিস থাকে, আর বাকি 30% ম্যাথ কিন্তু ক্যালকুলেটিভ, মানে ভালোই ক্যালকুলেটিভ। বুঝতে পারলে তো, মানে ভালো রকম প্র্যাকটিস না থাকলে করে আসা মুশকিল আছে। এই হচ্ছে মোটামুটি তোমাদের প্রশ্নপত্রের ব্যাপার সম্বন্ধে আলোচনা করলাম। তবে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মিসলেনিয়াসের থেকেই ক্লার্কশিপের কোশ্চেনের লেভেলটা কিন্তু আমার হাই মনে হয়েছে। মানে যতই মিসলেনিয়াস গ্র্যাজুয়েশন লেভেলের হোক, কিন্তু এখানে না এই 10th লেভেলের কোশ্চেনটা কিন্তু বেশি স্ট্যান্ডার্ড হয়ে গেছে মিসলেনিয়াসের থেকে, এটা আমার পার্সোনাল মত। তোমরা কি বলবে আমি তা জানি না। এবার দেখো এখানে এই যে কাট অফের বিষয়টা না, মানে কাট অফ অ্যাকচুয়ালি নয়, মানে আমি এখানে তোমাদের বলবো সেফ স্কোরের কথা। বোঝাতে পারলাম? কারণ কাট অফ খুব কম যাবে, যা প্রশ্ন হয়েছে তাতে সবার কলজে শুকিয়ে গেছে, ঠিক আছে, তাতে সবার মানে সত্যি বলতে কলজে শুকিয়ে গেছে, এটা বাস্তব। আমি অনেকের রিভিউ পেয়েছি, প্রত্যেকেরই পরীক্ষা কিন্তু মোটামুটি মধ্যম মানে রয়েছে। মানে যারা বাড়িতে মক টেস্টে 80 মতো স্কোর করছিল, তারাও কিন্তু ওই 65-70-এর কাছে ধাক্কা খাচ্ছে। অর্থাৎ যারা 70-এর আশেপাশে যাচ্ছিল তারা আরও নিচে নেমে যাবে, এই হচ্ছে গল্প। তা ব্যাপারটা হচ্ছে মোটামুটি আমি যদি তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি যেটা এখানে বার করেছি যে মোটামুটি জিকেতে যদি বলি তাহলে একটা মানে গড় আমি বলছি, বুঝতে পারলে তো, মানে মিডিয়াম স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, আবার একটু ডাউন লেভেলের স্টুডেন্ট, সবাইকে নিয়ে আমি একটা অ্যাভারেজ যদি করি, তাহলে 40টার মধ্যে 20টা জিকে মোটামুটি প্রতিটা শিফটে পারা যাবে। এবং জিকেতে যেহেতু সবথেকে বেশি ভুল হয়, সেহেতু আমি এখানে ধরে নিলাম যে কমসে কম 8টা ভুল অ্যাভারেজ প্রত্যেকের হবেই জিকেতে। কারণ কি বলো তো, যখন কোশ্চেন টাফ হয়ে যায় না, দিয়ে যখন তোমরা অ্যাটেম্প্ট করতে পারো না, কম অ্যাটেম্প্ট হয়, তখন তোমরা আবার কয়েকটা বেশি চান্স নিতে যাও, যে দেখি আর কয়েকটা চান্স নিই যদি লেগে যায়। তো সেক্ষেত্রে মোটামুটি 8টা ভুল থাকবে জিকেতে, এটা মেনে চলছি, রাইট। নেক্সট ইংলিশের ক্ষেত্রে যদি বলি, তাহলে মোটামুটি 30টার মধ্যে মোটামুটি 15 থেকে 17টা ইংলিশ মোটামুটি আশা করা যায় যে প্রত্যেকে পারবে, কম বেশি হবে হয়তো, তার মধ্যে এখানেও 7 থেকে 8টা ভুল মোটামুটি বেরিয়ে যাবে, ঠিক আছে। কারণ সিলি মিস্টেক হবে, যেহেতু গ্রামার পার্টটা বেশি এসেছে। আর ভোকাবুলারি হলে কি হয় বলো তো, মানে তুমি পারলে তো আনসার করলে, না পারলে ছেড়ে দিলে। কিন্তু গ্রামার হলে না প্রত্যেকেরই একটা অ্যাটেম্প্ট করতে ইচ্ছে করে, প্রত্যেকেরই মনে হয় এটাই হয়তো সঠিক অ্যান্সার, চলো দিয়ে দিই, তারপরে দেখবে বাড়ি এসে দেখবে ভুল হয়ে গেছে, এই বিষয়টা হয়। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে যেটা হচ্ছে, যারা খুব ভালো ম্যাথ পারে
তারা মোটামুটি 24 থেকে 25টা ম্যাথ পারবে এটা মনে হচ্ছে, বা যারা একটু কম পারে তারা 21 থেকে 22টা, তো একটা গড় আমি 24টা এখানে ধরেছি। তো সেক্ষেত্রে ম্যাথে একটা ধরেছি, মানে একটা থেকে দুটো সিলি মিস্টেক হয়ে যায় ধরো, বুঝতে পারলে তো। তো সেই হিসাবে যদি আমি দেখি তাহলে মোটামুটি 61টা সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে একটা অ্যাভারেজ ক্যান্ডিডেটের, এবং সেটা হচ্ছে 16টা ভুল হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই ভুল তোমরা কমেন্টে লিখবে যে কে কটা ভুল করেছো, ঠিক করেছো সেটা আলাদা কথা, ভুল কে কটা করেছো এইটা কিন্তু কমেন্ট করবে তোমরা, ঠিক আছে। কেউ হয়তো 12টা, কেউ 16টা, কেউ 20টাও ছাড়িয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে। তো মোটামুটি ধরো এই 57 যে আমি জায়গাটা রেখেছি, এই 57 হচ্ছে একটা আনরিজার্ভ ক্যাটাগরির হচ্ছে সেফ স্কোর। অনেকেই এটাকে নিয়ে হয়তো হাসাহাসি করবে যে এত কম এটাকে আবার সেফ স্কোর বলছেন। একদমই তাই, 57 যদি তোমার স্কোর থাকে কোনো ক্যান্ডিডেটের, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে নির্দ্বিধায় পার্ট 2 এর জন্য প্রিপারেশন নাও। কারোর কোনো কথা শোনার দরকার নেই, চোখ বন্ধ করে পার্ট 2 এর জন্য প্রিপারেশন নাও। তার কারণ যদি দেখা গেল পাশ করে গেছো, এখন হয়তো তোমার মনে হতে পারে যে এই পাস করবো কি করবো না তার ঠিক নেই, নম্বর কম হচ্ছে, আর পার্ট 2তে মেরিটে টিকতে পারবো কি না ঠিক নেই, এত কিছু ভাবার কোনো দরকার নেই। আমি বলবো এত কিছু কেন ভাবতে যাচ্ছ, তোমার হাতে যেটা আছে তুমি আগে সেটা ঠিক করার চেষ্টা করো। দেখো পরীক্ষা হয়ে গেছে, কত পাবা না পাবা সেটা এখন ছেড়ে দাও, এখন পার্ট 2 এর জন্য ভাবতে হবে। তার কারণ হচ্ছে পার্ট 2 যে 100 নম্বরের আছে, এখানে অনেক ক্যান্ডিডেট না 70 থেকে 75 পর্যন্ত স্কোর করে দেবে। অনেকে বলবে হ্যাঁ কী বলছেন, খুব সহজ না 70-75 ওঠানো। দেখো খুব সহজ না হলেও খুব কঠিনও কিন্তু নয়। তার কারণ আমাদের যে মানে এখানে যে বেঙ্গলি সাবজেক্টটা তোমরা পাবে না, এখানে দেখবে ম্যাক্সিমাম যারা চাকরি পাওয়ার মতো ছেলে বা পরিশ্রম করবে, দেখবে তাদের না 40+ এই ঘরে নম্বরটা দেখবে থাকবে, ডেসক্রিপটিভে তাদের থাকবে। এবং ইংলিশ যারা পরিশ্রম করবে, এখন থেকে যারা পরিশ্রম করতে শুরু করবে তাদের ক্ষেত্রে আমি বলবো মোটামুটি তাদের দেখবে 30 এইরকম একটা স্কোর থাকবে, কম বেশি 1-2 কম বেশি হতে পারে। তাহলে মোটামুটি 70 স্কোরটা না, হার্ডওয়ার্ক একটু যদি স্মার্ট হয়ে হার্ডওয়ার্ক করা যায় এই স্কোরটা কিন্তু পাওয়া যায়। তোমরা প্রিভিয়াস নলেজ থেকে দেখবে বহু ক্যান্ডিডেট এমন আছে যাদের পার্ট 1-এর নম্বর খুবই কম ছিল, কিন্তু তারা পার্ট 2-তে ভালো স্কোর করেছে এবং তারা র্যাঙ্কও সিকিওর করেছে। তাই বেশি চিন্তা না করে একটা জিনিস চিন্তা করো যে কীভাবে এই 70 থেকে 75 স্কোরটা নিয়ে আসা যায় পার্ট 2-এ। এখন এই চেষ্টাটা মাথায় রাখো, যা হয়েছে তা ভুলে যাও, ঠিক আছে। তাও আমি একবার বলে দিই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য যদি নিশ্চিন্ত হওয়ার জন্য। দেখো ইউআর আমি 57 লিখেছি, এটাকে কাট অফ বলছি না, আমি বলছি সেফ স্কোর। কাট অফ এর থেকে কম যাবে। যদি তোমার 57 হচ্ছে একজন ইউআর ক্যান্ডিডেট, তাহলে তুমি জানবে তোমার মেরিটে আসার চান্সটা না অনেক ভালো, মানে তুমি মেরিটে আসতে পারো যদি তুমি এখানে যদি মনে করো যে আমি 70 টার্গেট করব, ঠিক আছে। 70 যদি টার্গেট করো আর যদি 57 স্কোর থাকে, কত হচ্ছে বলো তো, ফাইনাল মেরিটে তোমার দাঁড়িয়ে যাবে কত, 127। এবং যদি কোশ্চেন আগের বারের ক্লার্কশিপের মতোই থাকে, লেভেল যদি খুব বেশি হাই না করে দেয়, তাহলে আমি বলবো 120-তে দেখবে তোমাদের অনেকের মেরিটে নাম চলে আসবে। একজন ইউআর ক্যান্ডিডেট এবার আসবে, এবার কমবে কাট অফ, ঠিক আছে। কারণ এবার কোশ্চেন সেই লেভেলের হয়েছে, যারা জেনুইন ক্যান্ডিডেট তারা জানে যে আমি কেন বলছি এত কম, তার কারণ এবারে সত্যি গল্প আছে। আর কি তাহলে 57 কম যারা পাচ্ছে তারা কি প্রিপারেশন নেবে না? তারাও প্রিপারেশন নেবে, ডেফিনেটলি নেবে। তাহলে কারা প্রিপারেশন নেবে? আমি বলছি মিনিমাম যদি 50 মার্ক যদি থাকে, 50 যদি আসছে তোমাদের, তোমরা প্রিপারেশন নাও। কারণ তোমরা যদি এখন 50 পাও আর যদি পার্ট 2-তে 70 হয় না, তোমাদেরও 120 দাঁড়িয়ে যাবে। আমি এই 120টাকে তোমাদের টার্গেট করতে বলছি। তাহলে যারা 50 পাচ্ছ পার্ট 1-এ, আমি বলছি তাদেরকেও বলছি তোমরা প্রিপারেশন নাও। কারণ বাই চান্স দেখা গেলো পাস করে গেছো, কাট অফ দেখা গেল 50-র আশেপাশে আছে, পাস করে গেছো, তারপর ভাই খুব বেশি হলে 3-4 মাসের মধ্যে হয়তো রেজাল্ট হওয়ার পর 3 মাসের মধ্যে হয়তো এক্সাম করিয়ে দিল, তখন কিন্তু আর কিন্তু কোনো উপায় থাকবে না।
তাই ব্যাপারটা এটাই যে সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক আছে। ওবিসি বি মোটামুটি 55 হলে তোমরা সেফ। তোমরা যদি মোটামুটি 47 থেকে 48 পাচ্ছ, ঠিক আছে, তাহলে আমি বলবো যে তোমরাও মেনের প্রস্তুতি নাও। ওবিসি এ এটা হচ্ছে 47টা হচ্ছে সেফ। তোমরা যদি 40 পাচ্ছ, মিনিমাম 40 যদি তোমাদের আসছে, তোমরা মেনের প্রস্তুতি নাও। একদম পরিষ্কার বলে দিচ্ছি, এর মধ্যে কোনো দ্বিধা নেই, প্রস্তুতি নাও, নইলে কিন্তু পরে পস্তাবে। পাশ করে যাওয়ার পর তখন কিন্তু কান্না করতে হবে, এখন যদি প্রিপারেশন না নিয়েছো তো। এসসি যারা আছো তারা মোটামুটি 49 তো সেফ, ডেফিনেটলি সেফ, বাট তোমরাও যদি ওই 42 এরকম যদি স্কোর থাকছে, তোমরাও প্রিপারেশন নাও, তোমাদেরও সুবর্ণ সুযোগ রয়েছে। এসটি যারা আছো 45 তো ডেফিনেটলি সেফ স্কোর, বাট তোমাদের স্কোর যদি 38 এরকম যদি আসছে, তোমরাও প্রিপারেশন নাও, ঠিক আছে। আরেকটা বাকি থাকলো ইডাব্লিউএস, যাদেরটা আমি লিখতে ভুলে গেছি। তো ইডাব্লিউএস যারা আছো তারা মোটামুটি ওই 40 মতো ধরো, কারণ দেখো মানে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের স্টেটে না এখনও অনেকেরই ইডাব্লিউএস নেই। তাছাড়া যে সময় ক্লার্কশিপের ফর্ম ফিল আপটা হয়েছিল, ওই সময় অনেকের ইডাব্লিউএস ছিল না, তাই খুবই লিমিটেড ক্যান্ডিডেট না ইডাব্লিউএসে অ্যাপ্লাই করেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তোমাদের যদি 40 স্কোর আসছে মোটামুটি, তোমরাও মেনে প্রিপারেশন নাও, তোমাদেরও কিন্তু সুযোগ আছে, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা হয়তো আলোচনাক্রমে অনেক বড় হয়ে গেল, আমি এত বড় ভিডিও করতে চাইনি, বাট সব কিছু ক্লিয়ার করে না বললেও তোমাদের মনে সংশয়টা মিটছে না, ওই জন্য আমি ক্লিয়ার করে ভিডিওটাতে বললাম, তাতে ভিডিও বড় হলেও কোনো সমস্যা নেই, বিষয়টা কিন্তু পরিষ্কার হওয়া প্রয়োজন, তাই না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবারও কোনো একটা নতুন দুর্দান্ত ভিডিওতে।